জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম যে তফসিল পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি একদিন পরের চিত্র তুলে ধরি, আমরা দেখলাম তফসিল ঘোষণার পরের দিনই কিন্তু দুর্বৃত্তের গুলিবর্ষণের শিকার হলেন ঢাকা ৮-এর সম্ভাব্য প্রার্থী ওসমান হাদী, এবং বর্তমান সময়ে তিনি লাইফ সাপোর্টে আছেন। আমি যদি হাদীর প্রসঙ্গ আপনার সামনে তুলে ধরি মাসুদ কামাল, আমরা দেখেছি বছর জুড়েই কিন্তু ওসমান হাদী বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আলোচনায় ছিল, এবং বলা হয়ে থাকে যে পতিত শক্তি আওয়ামী লীগের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন তিনি, এবং আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা তিনি যে হত্যার হুমকি পেয়েছিলেন সেটিও কিন্তু ১ মাস আগে তিনি জানিয়েছেন। এখন তফসিল পরবর্তী সময়ে একজন সম্ভাব্য প্রার্থীর উপর আঘাত, সেটিকে আসলে ব্যাখ্যা কিভাবে করবেন? সেটি কি নির্বাচন বানচালের ষড়যন্ত্র নাকি পতিত শক্তির অপতৎপরতা? দেখেন, এটা আসলে কি, এটা এই মুহূর্তে বলা কঠিন এই কারণে আসলে বলা উচিতই না, এটা বলা উচিতই নয়। এই কারণে উচিত নয় যে আমি যদি বলি তাহলে কিন্তু আমি একটা পক্ষ নিয়ে নিলাম, আমি আমাদের একটা রাজনীতি খুঁজলাম। আপনার মনে আছে যে এই মানে কি বলে আপনার বিএনপি যে মহাসমাবেশ হয়েছিল একবার ২৮ অক্টোবর, সেই মিটিংয়ের পরে একজন পুলিশকে হত্যা করা হয়েছিল। পুলিশকে হত্যা করায় আধা ঘন্টার মধ্যে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কি যে ছাত্রদলের লোকেরা তাকে মেরেছে। তো উনি কি করে বুঝলেন না ছাত্রদলের লোক মেরেছে? যে মেরেছে উনি যে বড় যে সিসিটিভি দেখেছেন, সিসিটিভি থেকে যে মেরেছে তার পিছনে লেখা ছিল যে আমি ছাত্রদল, লেখা তো ছিল না। উনি বললেন কেন? উনি বললেন এই কারণে, ওটা বলার মাধ্যমে উনি সবাইকে বললেন যে ছাত্র দলের লোকদেরকে ছাড়া অন্য কাউকে তোমরা খুঁজো না, তোমরা ওকেই খুঁজো, যে কোনো একটা ছাত্র দলের লোককে ধরে নিয়ে আসো। তাহলে একটা আমরা এই যে রাজনীতিকরণ, অপরাধের যে রাজনীতিকরণ, অপরাধীকে ধরার জন্য যে রাজনীতিকরণ, এটা ভয়ঙ্কর এই কারণে এতে হয় কি আপনি হয়তো সাময়িক রাজনৈতিক একটা ফয়দা লাভ করতে পারেন, কিন্তু এর বিপরীতে প্রকৃত অপরাধী ছাড়া পেয়ে যায় এবং অপরাধী আরও অপরাধ করতে উৎসাহ বোধ করে। তো এখানেও আমাদের উচিত হবে যে চট করে একটা দিকে ইঙ্গিত না করা অথবা বলে না দেওয়া। এটা একটা ফৌজদারি অপরাধ কিন্তু, তাই না? এটাকে সেভাবেই চলতে দেওয়া উচিত। আমি আমার আইন শৃঙ্খলা বাহিনীর উপর খুবই আস্থাবান। যদি তারা চায় অথবা যদি তাদেরকে বাধা দেওয়া না হয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেক কিছু করতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। মোহাম্মদপুরে মা মেয়ে মারা গেল না একটা গৃহকর্মীর হাতে, সেই গৃহকর্মীর নাম কি তাও কেউ জানে না। প্রথমে বলা হলো আয়েশা, পরে জানা গেল তার কোথাও কোনো প্রিন্ট ছিল না, তার চেহারা কেউ দেখে নাই, সে আসার সময় ঘুমটাকে দিয়ে পরে আসে, অন্য গেড়ে যায়, তার চেহারায় কোনো বর্ণনা কেউ দিতে পারছিল না, তার কোথায় বাড়ি তাও কেউ জানে না, কোনো ছবি কেউ দেখাতে পারছে না। সেই মহিলাকে 2 দিনের মাথায় পুলিশ ধরে ফেলেছে না, 2 দিন লাগছে মাত্র, পারছে তো। তো এরকম, এবং সে তো কোনো বিখ্যাত ব্যক্তিও না। এখানে মোটামুটি একটা ধারণা তারা পেয়েছে, একটা গাড়ি নিয়ে আসছে, সেই গাড়ির একটা নাম্বারও পাওয়া গেছে, ঠিক আছে? এই গাড়ি নাম্বার কিন্তু পাওয়া গেছে, গাড়ি কোথায়, আর গাড়ি নাম্বার পাওয়া যাবে নাকি? এবং সন্দেহভাজন হামলাকারীর ইতিমধ্যে তথ্য কিন্তু প্রকাশ করা হয়েছে। ওইটা বাদ দেন আপনি, ওইটা না হয়, ওটা নাও হইতে পারে, হেলমেট পরা ছিল সে, আপনার ইউ আর নট শিওর, বাট গাড়িটা তো শিওর। তাহলে গাড়ি ধরলেই হয় এই গাড়ি মালিককে, ওই সময় গাড়িটা কার কাছে ছিল তাকে ধরলে হয়, তোমার পেছনে কে ছিল। খুব ইজি। কিন্তু আমি একেবারে নিশ্চিত যদি তাকে বাধা দেওয়া না হয় পুলিশকে, তাহলে এই পুলিশ আজকে থেকে কালকের মধ্যে অপরাধীকে ধরে ফেলবে, আপনি শিওর থাকেন। আর যদি আজকে থেকে কালকের মধ্যে ধরা না পড়ে, আমার সন্দেহ থাকবে যে কোনো না কোনো মহল থেকে তাকে বাধা দেওয়া হয়েছে, এটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দেখেন কতগুলি পয়েন্ট আমি আপনাকে বলি। সেটা হলো, যাকে এখন মতো সন্দেহ করা হচ্ছে, ফয়সল নামে যে ছেলেটাকে, দাউদ খান নাকি নাম, ফয়সল, বিরাট নাম। এই ছেলেটা কিন্তু আমরা যতটুকু দেখলাম এ পর্যন্ত, যতটুকু তথ্য পেলাম, সে কিন্তু একটা অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল। এই গত ফেব্রুয়ারি মাসে সে ছাড়াও পাইছে। সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, সে ছাত্রলীগের কোনো একটা ছাত্রলীগের সেন্ট্রাল কমিটিতে ছিল। তার মানে ছাত্রলীগের একটা লোক যে সংগঠনকে আপনি নিষিদ্ধ করছেন, যার ইউনিয়ন কমিটির একটা লোকটা পাইলে আপনি পিটান। তো সেই ছেলেকে অস্ত্র মামলা র্যাবের হাতে ধরা পড়ার পরেও হাইকোর্ট থেকে উচ্চ আদালতে তারা আপনি জামিন নেওয়ালেন কেন? কিন্তু মাসুদ কামাল, আমরা তো দেখছি যে বর্তমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও কিন্তু শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে যাচ্ছে। একই কথা হলো, এটাও সে একই কথা। তো তাকে তো আপনি মুক্ত করে দিলেন, খোঁজ দিয়ে দেখেন তো তাকে মুক্ত করার ক্ষেত্রে আইনজীবী কে ছিল, খোঁজ দিয়ে দেখেন আপনি, দেখবেন যে হয় বিএনপির কেউ ছিল,
অথবা জামাতের কেউ ছিল, এরাই এখন আদালতগুলিতে জামাত বিএনপির উকিল না হলে কাজ হয় না। এটা একদম ধ্রুব সত্য কথা। যে কেউ যদি আওয়ামী লীগে কেউ বিপদে পড়ে জামাত বিএনপির উকিল খুঁজে। আর এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কিছু নাম আছে, যাকে নাম বলে উচ্চারণ করলাম না, তো সবাই এদেরকে জানে। সেরকমই কেউ একজন ছিল এই মামলাতেও। তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি এর মামলা কত টাকার বিনিময়ে লড়ছেন, আপনার নীতি আদর্শ কোথায় গেল তখন? কেউ কিছু বলবে না। যাও, তারপরে দেখেন, তারপরে আইনটা দেখেন, ছাত্রলীগের একটা লোক, চিহ্নিত লোক, অস্ত্র মামলা ধরা পড়ছিল, তাকে দেখা গেল আবার হাদির সঙ্গে, হাদির প্রোগ্রামে, হাদির ইনকলাব মঞ্চের যে অফিস, সেখানে তার পাশে সে লোকটা বসে আছে। আবার একটা ছবি দেখলাম সাদিক কায়েমের সঙ্গে সে হাসাহাসি করতেছে। আর ওই ছবিটা কি ফেক কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই হাদির সঙ্গে এটা শিওর, কারণ ওটা ভিডিও দেখছি আমি। তো এখন এই বিষয়গুলি কি? আবার এটাকে নিয়ে কিন্তু অনেকে রাজনীতিও করতেছে। এই বেচারা হাদির জীবন যায়, এদিকে আর রাজনীতি করে। আমি নিশ্চয়ই পরের টার্মে আপনি আবার আমাকে বলবেন, আমি তখন আরো কিছু পয়েন্ট বলবো। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। মোশাররফ আহমেদ ঠাকুর, ওসমান হাদির উপরে যে হামলা করা হলো, এটাকে কিন্তু যেমনটি মাসুদ কামাল বলছিল যে সেটি নিয়ে এক ধরনের রাজনীতি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের এক ধরনের রাজনীতির সংস্কৃতি বহুদিন ধরেই আমাদের রাজনৈতিক অঙ্গনে দেখে এসেছি। কিন্তু আমি অন্য একটা বিষয় আপনার সামনে উপস্থাপন করতে চাই। আমরা দেখলাম হাসপাতালে ওসমান হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে পড়েছিলেন মির্জা আব্বাস, এবং তাকে বিভিন্ন ভাষায় স্লোগান দেওয়া হচ্ছিল। এই বিষয়ে যেমনটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওসমান হাদির উপর হামলা করে সেই দোষ বিএনপির ঘাড়ে চাপানোর মতো মাস্টার প্ল্যান করছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। তারা কারা? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক মাসুদ ভাই। দেখুন, যে ঘটনাটা বলেছেন আমি একটু ভিন্নভাবে বলি। সেটা হচ্ছে যে হাদির সম্পর্কে কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত দেখলাম যে সব কর্তব্যরত সাংবাদিকরা বিভিন্ন ইন্টারভিউগুলো, বিশেষ করে চর্চা নামে একটা নতুন ওদেরদের একজন সাংবাদিক ওই কাছাকাছি ছিলেন। তিনি যে বর্ণনাটা দিলেন সেটা হলো যে 2:21 হাদি গুলিবিদ্ধ হয়েছেন, ঠিক 2:21, এবং তার কয়েক মিনিটের মধ্যেই ওইখান থেকে লোকজন নিয়ে গেছেন। আর 2:30 আপনি দেখবেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলা হয়েছে যে তোমরা সবাই বুলডোজার নিয়ে এগিয়ে চলো শাহজাহানপুরের একটা বাড়ির দিকে। 2:30, 8 মিনিটের মাথায়। এখন আপনি যে নামটা বললেন মির্জা আব্বাস তার যেটুকুন অর্থনৈতিক সামর্থ্য আছে, তিনি গুলশান, বাড়িদারার যে কোনো এক জায়গায় একটা 1 বিঘা জায়গার উপর বাড়িতে থাকার মতো তার অর্থনৈতিক অবস্থা আছে, আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু তিনি একজন জনপ্রতিনিধি হিসাবে বা জনগণের কথা চিন্তা করে বা এলাকাবাসীর ছোটবেলার বন্ধু বান্ধবের কথা চিন্তা করে ওই শাহজাহানপুরেই থাকেন, ওই 50 বছর আগে নির্মিত একটা বাড়িতেই থাকেন। ওখানে কোনো শান শৌকতের কিছু নাই। আপনি মাসুদ ভাই, আপনি নিজেও গিয়ে দেখতে পারেন, কোনো শান শৌকতের কিছু নেই, ওই রকমই আছে। গেটটা মিনিমাম 30-40 বছর আগের হবে। তো এখন মির্জা আব্বাস ওইখানে বিএনপি সম্ভাব্য ক্যান্ডিডেট। মির্জা আব্বাস ইলেকশন করেন 1977 সালে। উনি যখন কমিশনার, ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার নির্বাচন করেন, তার সাথে ক্যান্ডিডেট ছিলেন 11 জন। একজনের সাথেও দাঙ্গা হাঙ্গামা ঝগড়াঝাটি হয় নাই। উনি 91 সালে প্রথম যখন এই যে ইলেকশন করেন, তখন জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান, মানে 1971 সালে যিনি টিক্কা খানের পরে যে মালিক গভর্নমেন্ট, ডাক্তার মালিক গভর্নর হন, এবং সেই গভর্নরের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী ছিলেন আব্বাস আলী খান, পরবর্তীতে আমির, জামায়াতের ভারপ্রাপ্ত আমির। মুজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিখ্যাত নেতা। তো 91 সালেও কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হয়নি, এবং মির্জা আব্বাস জিতেন। তার বয়স তখন 36-37 বছর, 38 বছর বয়স এইরকম হবে। এবং 96 সালে তিনি 7ম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যান। যার সাথে হেরে যান
তার সাথে কোনো ঝগড়াঝাটি হয় নাই। আবার 2001 সালে তিনি জিতেন, তিনি জিতেও তার প্রতিষ্ঠানে হামলা করেন নাই। 2008 সালে হেরে যান, 2011 সালে হেরে যাওয়ার পরে তার বিজয়ী প্রার্থী মির্জা আব্বাসের বাড়িতে গিয়েছিলেন, সেখানেও মির্জা আব্বাস তাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন, বসিয়েছেন, গল্প গুজব করেছেন। তো মির্জা আব্বাস এমনি কে কি বলবে, আমি আপনাকে বলি মির্জা আব্বাস রাজনৈতিক ক্ষেত্রে ওনার এক্সপ্রেশনটা কেমন বক্তৃতার সময়, সেটার চেয়েও মির্জা আব্বাসের কাছে কেউ গিয়ে, কোনো দলের রাজনৈতিক কর্মী তার এলাকার কেউ গিয়ে সাহায্য চেয়েছে খালি হাতে ফিরে আসছে এমন নাই, 1 নাম্বার 2, এবং এমন কেউ নাই যে মির্জা আব্বাসকে গিয়ে তার অন্য দলের কোনো কর্মীর বিরুদ্ধে তাকে খেপানো গিয়েছে। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, তার প্রতিষ্ঠানে বিভিন্ন দলের লোকজনও কাজ করেন, এই ওই দল দেখে চাকরি তো দেন নাই। কিন্তু অভিযোগের তীর তো বিএনপির দিকে কেন যাচ্ছে? এর পিছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কি? আমার আইডিয়া এখানে, এখন মাসুদ ভাই তো একটা নির্দোষ অবস্থায়, মাসুদ ভাই যে ট্র্যাকে আলোচনাটা ধাবিত করেছেন সেটা একটি রাইট ট্র্যাক, এটা সঠিক ট্র্যাক। এখন আপনি যদি আমাকে বলেন যে আমি আওয়ামী লীগ বা দলীয় ট্র্যাকগুলি যেভাবে হয়, আমি তো মনে করি এখানে হাদি একটা বলির পাঠা, হাদিকে বলির পাঠা বানানো হচ্ছে, এক ডিলে 2-3 পাখি মারার কোনো ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানে মির্জা আব্বাসকে কলঙ্কিত করে মির্জা আব্বাসকে সরানোর চেষ্টা করা হচ্ছে। এবং আপনাকে আমি বলি যে 2001 সালের পরে আপনি দেখবেন যে বিএনপি এর সাথে আওয়ামী লীগের যখন জোট ছিল, তখন জামায়াত একটা এই ঢাকা সাউথ হয় নাই, তখন অবিভক্ত ঢাকার মধ্যে তারা যে 1 নম্বর যে কমিশনারটা চায়, যে তারা কয়েকটা কমিশনার চেয়েছিল বিএনপির কাছে, তার মধ্যে এই কমিশনারটার নাম হচ্ছে যে পল্টনে বিএনপির অফিস, ওই কমিশনার 36 নম্বর ওয়ার্ড, তখন ওই 36 নম্বর ওয়ার্ডের কমিশনারটা জামাতকে দিতে হবে, এবং যিনি একটা পানির দোকানদার, এবং জামাত নিল এটা ইগো ধরলো সে, এবং সে এটা বিএনপির কাছে আদায় করলো, বুঝছেন? তো আমি আপনাকে বলছি যে জামাতের কাছে এই কি বলে পল্টনটাকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করে, এই আসনটাকে তারা কোনোভাবে চায়। আমরা শুনছিলাম এখানে, আমি তো এখানে টকশো করেছি, এই কি বলে অ্যাডভোকেট হেলাল নামে একজন উনি বললেন যে আমি ভাই এই যে ঢাকা 8 আসনের ক্যান্ডিডেট। কয়েকদিন আগে শুনলাম যে না, হেলালকে অন্য জায়গা থেকে দেওয়া হবে, উত্তরবঙ্গের কোন আসন থেকে দেওয়া হবে, আর এখানে এমপি ক্যান্ডিডেট হবেন ডাকসুর সাদেক কায়েম। পরে জামায়াতের তরফ থেকে সেটিও জানানো হয়েছে যে আপাতত চূড়ান্ত নয়। তো কোনোটাই তো চূড়ান্ত নয়। মির্জা আব্বাস এটাও তো চূড়ান্ত নয়। মির্জা আব্বাস যদি ইলেকশন না করেন, সেখানে অন্য কেউ তো ইলেকশন করতে পারে, তারেক রহমান ইলেকশন করতে পারেন, বা অন্য কেউ ইলেকশন করতে পারেন, বা মির্জা আব্বাসের স্ত্রী ইলেকশন করতে পারেন, মির্জা আব্বাসের ছেলে ইলেকশন করার বয়স হচ্ছে। জনাব মাসুদ কামাল, আমরা গতকাল দেখেছি হাদির উপর যখন হামলা হলো, তার বোন জানিয়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা আমার ভাইকে বাঁচতে দেবে না, এবং এই প্রসঙ্গে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন স্যার বলেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত 80 জন সুব্রত বাইরের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। নির্বাচন ঘিরে ভারতকে কোনো নীল নকশা করছে? দেখেন, নীল নকশা করছে কি করছে না, হাদির বোন যতটা সহজে বলতে পারতেছে, জুলকার নাইন সাহেব যেভাবে বলতেছেন, আমি এভাবে বলতে পারবো না, আমি অত জ্ঞানী না। কারণ কিছু একটা নীল নকশা আঁকতেছে আর এটা সব বুঝে ফেলেছে। ভাই, বিষয়টা এত সহজ না রে ভাই। ঘটনার প্রেক্ষিতে আপনাকে আলোচনা করতে হবে। আমি আপনাকে 2-3টা ঘটনা বলি, তাহলে আপনি বুঝবেন। দেখেন, যখন হাদির একটা ভিডিও আমি দেখলাম, মানে আমি যা দেখবো তার প্রেক্ষিতে আলোচনা করব। একটা ভিডিও দেখলাম যে উনি যখন গুলিবিদ্ধ হয়েছেন, একদম রিক্সায় করে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তখন একজন লোক লাইভ ভিডিও করতেছে ফেসবুকে। সেখানে সে কি বলতেছে, তার একটা কথাই খুব বারবার সে বলতেছে যে ঢাকা 8-এর প্রার্থী হওয়ার কারণে হাদি ভাইকে গুলি করা হয়েছে। আচ্ছা, আপনি বলেন, আপনার পাশে একজন লোক গুলিবিদ্ধ, মাথাটা ঢেকে রাখা হয়েছে, তখন আপনি কি কারণে গুলিবিদ্ধ ও কেমনে বুঝলো? এবং হামলাকারী নিশ্চয়ই কোনো কারণ বলে যায়নি।
তার সঙ্গে আলোচনা হয়নি। ও কি করে বুঝলো যে ঢাকা 8-এর প্রার্থী হওয়ার কারণে তাকে সে ক্রমাগত বলছে, আপনি ভিডিও চাইলে আমি আপনি দিতে পারবো, এই ভিডিও আমি নিজে দেখেছি, অনেকে দেখেছে, আমার কাছে একজন পাঠিয়েছে, যেহেতু ভিডিওটা আমি দেখলাম, এবং সে অন্তত পক্ষে 5 থেকে 6 বার বলছে যে ঢাকা 8-এর প্রার্থী হওয়ার কারণে হাদি ভাইকে গুলি করেছে। এই লোকটা কে? এই লোকটাকে আগে আপনি ধরতে হবে, জিজ্ঞাসা করতে, ভাই তুমি কি করে বুঝলা যে ঢাকা 8-এর জন্য হয়েছে? 1 নাম্বার। তা না হলে তুমি কেন এটা প্রচার করছো? এই প্রচার করে তোমার লাভ কি? 1 নম্বর। 2 নম্বর কথা হলো, মির্জা আব্বাস ওনাকে দেখতে ওখানে গেলেন হাসপাতালে, ওইখানে ওনাকে হেনস্থা করা হয়েছে মোটামুটি। সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে ইলিয়াস হোসেন একটা পোস্ট দিল। সেই পোস্টে উনি কী লিখলেন? হসপিটালে মির্জা চাঁদার উপস্থিতি ভালোভাবে না নেওয়ারই কথা। মির্জা চাঁদার, মির্জা আব্বাস বলেন কিন্তু, মির্জা চাঁদা, মানে উনি চাঁদাবাজ হিসেবে তাকে আখ্যায়িত করছেন। উপস্থিতি ভালোভাবে না নেওয়ারই কথা বললেন। তার ঠিক ঘন্টাখানেক পরে উনি আরেকটা পোস্ট দিলেন ফেসবুকে, সেই পোস্টটা এখনো আছে। ওখানে লেখছে, চান্দা আব্বাসকে হাদির মামলার 1 নম্বর আসামি করা হোক। ঠিক আছে, চান্দা আব্বাসকে হাদির মামলার 1 নম্বর আসামি করা হোক। কে লেখলো? ইলিয়াস হোসেন। চেষ্টা করা হচ্ছে। অবশ্যই। মূল ঘটনাটা কি? মূল ঘটনাটা হলো হাদির কিন্তু জীবন যাচ্ছে, হাদি কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক তাদের মতলবী ব্যবসা করতেছে। এবং যে কথাটা মোশাররফ ভাই একটু আগে বললেন, যে সে হলো একটা এখানে মানে বলির পাঠা আছে না, হাদি এখানে বলির পাঠা হয়ে গেছে। সিম্পল। হাদি ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বলতেছে। এটা কি নতুন বলছে? নতুন বলে নাই, বরং গত কয়েকদিন ধরে সে কম বলতেছে। কারণ এখন সে নির্বাচনী প্রচার অনেক ব্যস্ত, এখন সে কিন্তু আগের মতো তো অ্যাগ্রেসিভ না। হাদি কিন্তু, আমি আপনাকে বলি, হাদির সঙ্গে আমার পার্সোনাল রিলেশন খুব ভালো ছিল, খুবই ভালো, এবং আমি তাকে পছন্দ করি। কে কেন করি সেটাও বলি। এই ইয়ের যে মুখগুলি আছে, আন্দোলনের যে মুখগুলি আছে, সেই মুখগুলির মধ্যে আমার কাছে মনে হইতো, আমি হাদিকে মনে করতাম, আমি মনে করে ভুল হইতে পারে ভাই, আমি মনে করতাম সে হলো একমাত্র ব্যক্তি আমার দেখা এই পুরো গ্রুপের মধ্যে যে নাকি ফিনান্সিয়ালি অনেস্ট ছিল। বাদ বাকি সবার নামে আমি কিন্তু কম বেশি আমার কাছে কিন্তু সব তথ্য আসে, অনেকে আমার কাছে তথ্য পাঠায়। আমি হাদির নামে কোনো তথ্য পাই নাই। যখন না পেয়েছি আমি জিজ্ঞাসা করেছি অনেককে যে ভাই হাদি কি কিছু খায়টায়? আমাকে খুব ভালো একটা সোর্স থেকে বলছে যে আমরা পরীক্ষা করে দেখছি সে খায় না। আমার হাদির প্রতি দুর্বলতার হলো মূল কারণ সে ফিনান্সিয়ালি ছিল অনেস্ট, আমি যতটুকু জানি। এর বাইরেও থাকতে, আমার যারা বাইরে অনেক কিছু থাকতে পারে, তাকে আমি পছন্দ করি। কিন্তু যারা তাকে নিয়ে বাণিজ্যগুলি করতেছে, এই এক একটা আরেকটার চেয়ে বড় করাপ্ট। পিনাকি ভট্টাচার্য হাদির এই ঘটনার পরপরই সে প্রথমে একটা পোস্ট দিয়েছে। সেই পোস্টের মধ্যে লিখতেছে যে কয়েকজন নাম দিচ্ছে, যে এরা কয়েকজন সাংবাদিক, এই নাম বলি, আনিস আলমগীর, আব্দুল নূর, তুষার, হ্যাঁ, মাসুদ কামাল আছে, আমিও আছি এখানে। আমরা নাকি আওয়ামী বয়ান তৈরি করতেছি, আর তখন হাদিকে মরতে হচ্ছে। মানে হাদির মৃত্যুর জন্য আমরা দায়ী। মানে সবাই যার যার ধান্দা এখানে ফুলফিল করার চেষ্টা করতেছে। মির্জা আব্বাসকে দায়ী করেছে ইলিয়াস হোসেন, লেনদেন কিছু করতে চায় আর কি, বলে আমি তুমি আমার টাকা দাও, তোমার নাম আর কমু না, এটা হইতে পারে। পিনাকি বলতেছে মাসুদ কামাল তুমি আমায় কিছু বলো না, বললে তোমার নামে আবার বলবো আমি। মানে একটা প্যাথেটিক ঘটনাকে, একটা মর্মান্তিক ঘটনাকে নিয়ে তারা বাণিজ্য করতেছে সবাই। ওই যে বলছে ঢাকা 8-এর নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে হাদি ভাইকে মারা হলো, বাণিজ্য এটা হলো ওর ধান্দা, সেখানে ফুলফিল করতেছে। একটা মানুষের জীবন যায় আর সবাই এখানে যার যার মতো মতলব করে। ভাই এইটা হলো কি আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। আবার দেখেন এখানে আমি এটা নিয়ে বললাম, এরা সব জ্ঞানী লোক। গ্রামে কি হয়েছে, হাদিকে দেখা যাচ্ছে তার বাবা মা চলে আসছে, চোর দিয়ে চুরি করছে ওই বাড়িতে। মানে সব মতলব, কি শহর কি গ্রাম, কি শিক্ষিত কি অশিক্ষিত, আমাদের মনে রক্তের মধ্যে মনে হয় মানে এই মতলববাজি ঢুকে গেছে। তো এটা ভালো না, এটা ভালো না। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। মোশাররফ আহমেদ ঠাকুর, ইসি আব্দুর রহমানুল মাসুদ বলেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলা আসন্ন জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। কিন্তু আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বাস্তবতা দেখছি, চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে 230 জনের বেশি গুলিবিদ্ধ হয়েছে, এতে 80 জনের বেশি নিহত হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। নির্বাচন পরবর্তী বা পূর্ববর্তী সময়ের যে আমরা
পরিস্থিতি যদি আমরা ধরি, সেটি আসলে কিভাবে মোকাবেলা করবে? ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে বলি যে প্রত্যেকটা জীবনই তো গুরুত্বপূর্ণ। জীবন, আমরা বিশ্বাস করি আমাদের ধর্মের জীবন একবারই আসে। তো সেই কারণে আপনাকে এই জায়গাটাতে আসার আগে আমার একটা ছোট্ট বক্তব্য আছে। এই ৮ আসন 1991 সালে জামায়াতের যে আমির ছিলেন আব্বাস আলী খান, ৭১ সালের মন্ত্রিসভার যে সদস্য, আব্বাস আলী খানকে দিয়ে এই মতিঝিল আসনে, তখন মতিঝিল, পল্টন, সবুজবাগ এগুলো একসাথে ছিল, খিলগাঁও এগুলো একসাথে ছিল, একটা আসন মতিঝিল। তো এই মতিঝিল আসনে তারা আমির আব্বাস আলী খানকে ক্যান্ডিডেট করেন। কী কারণে? এবং ওই সময় যা মির্জা আব্বাসের বয়স জাস্ট 38 বছর, 1991 সালে জাস্ট 38 বছর, 52 সালে জন্ম, আর 38 বছরের ছেলে আমির আব্বাস আলী খানের সাথে ইলেকশন করে উনি বিপুল ভোটে পাশ করেন। তো এই জন্য আমি আপনি বলছি যে এইখানে যে আমরা বিষয়টা দেখি যে এখানে কারা খেলছে, খেলার মধ্য দিয়ে বলে যে ভাই তো মারা গেল, এতে কি আসে যায়, কান্না করি কেন? কান্না করি হচ্ছে জম যে বাড়ি চিনল। গুপ্ত হত্যার যে একটা দ্বার উন্মোচন হলো, একটা উদ্বোধনী হয়ে গেল গতকালকে, এটা রিয়েলি আমাদের জন্য একটা দুঃসংবাদ। এবং আমি আপনাকে বলি যে আমাদের ইসি যে বলেছেন, ইসিকে আমরা, ইসি না, আমরা গভর্নমেন্টকে, ইসিকে তো এখন বলবো অবশ্যই, আমরা গভর্নমেন্টকে আপনার এই শোতে বহুবার বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে দয়া করে আপনি অস্ত্রগুলো উদ্ধারের ব্যবস্থা করেন, দয়া করে আপনি লক্ষ লক্ষ রাউন্ড বুলেট যে বাইরে আছে, AK-47 আছে মাঠে, SMG আছে, SLR আছে, মানে সাব মেশিন গান আছে, লাইট মেশিন গান আছে, এই সমস্ত যে রাইফেল, অ্যাসল্ট রাইফেল আছে, এইগুলো যে মারাত্মক অস্ত্রশস্ত্র যে বাইরে যে আছে, তো 7mm বুলেটের পিস্তল বাইরে আছে, এইসব যে অস্ত্রশস্ত্র আছে, র্যাবের অস্ত্র, আর্মির অস্ত্র, এইগুলি যে লুট হয়েছে, এই লুট করা অস্ত্রগুলি দ্রুত খুঁজে বের। কিন্তু মোশাররফ আহমদ ঠাকুর, গণঅভ্যুত্থানের তো বেশ কিছু দিন, মাস পেরিয়ে গেল, এখনো লুট হওয়া অস্ত্র উদ্ধার হলো না কেন? এখানে আসলে দায় আসলে কার? আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। সরকারের কোনো উদাসীনতা দেখেন কিনা? বা জ্যোতি বসুর বিখ্যাত উক্তি যে পশ্চিম বাংলায় আপনার দাঙ্গা হয় না কেন, সাম্প্রদায়িক দাঙ্গা হয় না কেন? জ্যোতি বসু বলতেন, জ্যোতি বসুর সরকার দাঙ্গা চায় না এই জন্য হয় না। তো সরকার চায় না এই জন্য অস্ত্র উদ্ধার হয় নাই। সরকার অস্ত্রোদ্ধার দায়িত্ব মাসুদ কামাল বা আমার না, আপনারও না। অস্ত্রোদ্ধার দায়িত্ব কার? করতে চায় না, বিষয়টি কেমন? কি সরকার লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে চায় না, যেমনটি অভিযোগ করছেন মোশাররফ ভাই কথা বলছেন না? আমি এটা একটু উল্টো করে বলি, সরকার কি চায়? আপনি এটা দেখান তো, কি দেখে আপনার মনে হয় সরকার চায়? এটা আপনি বলেন না ভাইয়া, শেষ, কমপ্লিট। যদি সরকার নাম বলি, সরকার হলো দেশের, মানে যদি আমি খুব সোজা বাংলায় বলি, সরকার হলো সবচেয়ে বড় মাস্তান। কারণ সরকারের হাতে পুলিশ আছে, সরকারের হাতে র্যাব আছে, আর্মি আছে, সরকারের হাতে লাঠি আছে, সরকারের হাতে বন্দুক আছে। এর চেয়ে আর বড় মাস্তান কি? সরকার যখন লাঠি নিয়ে আমার সামনে আসে, আমি লাঠি নিয়ে দাঁড়াতে পাই না, দাঁড়ালে আমার অপরাধ হবে, তার অপরাধ হবে না। কিন্তু যার হাতে এত কিছু আছে, সে যদি চায়, অস্ত্র না, আপনার মাথার উকুন মতো সে উদ্ধার করতে পারবে। জনাব মাসুদ কামাল, যেমনটি মোশাররফ আহমেদ ঠাকুর অভিযোগ করছিল যে সরকারের সদিচ্ছার ঘাটতির কারণেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করা যায়নি, আপনিও বলছিলেন কোনো জায়গায় আমি সদিচ্ছা দেখছি কিনা। আমি আপনার কাছে পাল্টা প্রশ্ন রেখেছিলাম যে সরকারের সদিচ্ছা থাকলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে কার সদিচ্ছা লাগবে বলেন তো? একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে কার সদিচ্ছা লাগবে? আপনার। কিন্তু আমরা যদি 24-এর গণঅভ্যুত্থানের বাস্তবতা তুলে ধরি জনাব মাসুদ কামাল, আমরা দেখেছি যে বিধ্বস্ত হওয়া আইন শৃঙ্খলা বাহিনীকে শৃঙ্খলায় ফেরানোই কিন্তু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, তারা সেই চ্যালেঞ্জ দেখেছে, চেয়ে চেয়ে দেখলাম। এটা গান আছে না একটা, আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম। তারা চেয়ে চেয়ে দেখছে, কিছু বলে নাই। আপনি আমাকে বলেন, গত 1.5 বছরে শুরু থেকে তারা বলতেছে যে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে। আপনার কাছে কি একবারও মনে হয়েছে যে এই সরকার যে পদক্ষেপটা, এই যে একটা পদক্ষেপ নিল, এই পদক্ষেপের কারণে পুলিশ বাহিনী মনোবল আবার জেগে উঠবে? মনে হয়েছে আপনার কাছে? মনে হয় নাই। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। এই আন্দোলনে অনেক পুলিশ মারা গেছে তো। আচ্ছা, সবগুলোই মৃত্যুই কি প্রয়োজনীয় মৃত্যু ছিল?
সবগুলো মৃত্যু প্রয়োজনীয় মৃত্যু ছিল না। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, পুলিশের কনস্টেবলের কি ক্ষমতা আছে তার ঊর্ধ্বতনের অর্ডার ছাড়া গুলি করার? নাই। তার ঊর্ধ্বতনকে ধরেন ওসি, ঠিক আছে, ওসি কি ক্ষমতা আছে ইচ্ছা করলে একটা মানুষ গুলি করে মেরে ফেলাবে? সে এসপির অর্ডার পাইছে। এসপি কার অর্ডার পাইছে? হয়তো ডিআইজির অর্ডার পাইছে। ডিআইজি কার অর্ডার পাইছে? আলটিমেটলি উঠতে উঠতে আইজি পর্যন্ত আসছে। সে আইজিরে আপনি রাজ সাক্ষী বানিয়ে 5 বছর দিয়ে দিয়েছেন। যে মূল অর্ডারটা করলো সে 5 বছর, আর পুলিশের হবে মৃত্যুদণ্ড। হইল কিছু ভাই? যে ট্রিগার টিপলো তার হলো মৃত্যুদণ্ড, আর যে ট্রিগার টিপতে বাধ্য করলো তার 5 বছর। কোন আইন? এখন যদি সব কনস্টেবল বলে যে আমরাও রাজসাক্ষী হব, আদালত এদের রাজসাক্ষী বানাবে? বানাবে না। তাহলে এটা কি আইনটা কি, বিচারটা কি হলো বলুন তো আমাকে। আচ্ছা, আবার উল্টা দিক দিয়ে ধরি, যে পুলিশের বিচার হবে ভাই। আমি তো পুলিশ হত্যার সাজার কথা বলি না, আমি বলছি পুলিশের যে হত্যাগুলি হয়েছিল সেই হত্যাগুলো আপনি একটা বিচার করবেন। বিচার করে দেখবেন যে হ্যাঁ এই পুলিশটা আসলে তার হত্যাটা জরুরি ছিল আন্দোলনের স্বার্থে, তাহলে বিচার হবে না। আর এটা যদি বলে এটা জরুরি ছিল না, তাহলে তার বিচার হবে। আপনি বিচারই করবেন না, ইন্ডেমিনিটি দিয়ে দিবেন। এই দিলেন ইন্ডেমিনিটি একটু পরে কথা বলি। আপনি আমাকে বলেন, এই পুলিশের মধ্যে যারা মারা গেছে তাদের একটা ফ্যামিলি নাই, তার বউ আছে না, বাচ্চা আছে না, তারা এই দেশের নাগরিক না? বলেন, ওই নাগরিকটা যেটা আপনি কি করলেন? ওই নাগরিকটা কোথায় জাস্টিসটা পেল বলেন আপনি? কোথায় পেল জাস্টিস? থানা লুট হয়েছে, থানায় আগুন ধরাই দিচ্ছেন, পুলিশে মারা গেছে। সাভারে মানুষকে মারছে পুলিশ, আগুন দিয়ে মারছে, অবশ্যই অপরাধ, বিচার হবে। কিন্তু যে থানা লুট এবং যেখানে পুলিশে কোনো গুলি করলো না, ঢাকা ছাড়া ঢাকার বাইরে কোনো জেলা শহরে পুলিশের সঙ্গে কোনো সংঘাত হয় নাই, আপনি পুড়ে দিলেন আগুন দিয়া। আমার কথা হলো আমি বলছি না আপনি এটা করতে, আমি সেখানে আপনি বলতে চাচ্ছেন যে পুলিশের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই। না হওয়ার কারণে কি হয়েছে, আমি দেখলাম যে আমার সহকর্মী মারা গেছে, তার কোনো বিচার হচ্ছে না। তার ফ্যামিলি লেখাপড়া, বাচ্চা কাচ্চা লেখাপড়া বন্ধ হয়ে গেছে, তার ওয়াইফ রাস্তায় ফ্যাফে করে ঘুরতেছে, আর আমাকে বলতেছেন যে তুমি আইন শৃঙ্খলা রক্ষা করো। আমি কি সেই আগ্রহটা পাবো? ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। মোশাররফ আহমেদ ঠাকুর, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বললেন যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, যা যা নিরাপত্তা দরকার তা দেয়া হবে। এবার বিএনপি আশ্বস্ত হতে পারবে কি? শুনুন, কয়েকদিন আগে যখন তারেক রহমান আসাটা খুব প্রয়োজন ছিল তার মায়ের সংকটাপন্ন অবস্থা নিয়ে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমরা তো সবাইকে আমরা নিরাপত্তা দিই, অন্য 10 জন যেমন নিরাপত্তা পাবেন তিনিও পাবেন। তো উসমান হাদির কি হলো? নিরাপত্তা দিছে। উসমান হাদির নিরাপত্তা কোথায় দিলা বাবজান? বললো অন্য 10 জন নিরাপত্তা জবাব দিই, তারেক রহমানের নিরাপত্তা এমনি দিব, তো উসমান হাদির নিরাপত্তা তো দিলা না তুমি। তো আমার কথাটা হচ্ছে যে এইগুলি রাষ্ট্র চালানোটা কতগুলো কনভিকশনের বিষয়, বিশ্বাসের বিষয় এবং বুকে সাহস, দায়িত্বের সাথে দায় নেওয়ার প্রশ্ন। এই সরকার দায়িত্বের সাথে দায় নিতে চায় না, যার জন্য এসপিদেরকে দেখবেন আপনি, সে এসপি বদলি করছে কি দিয়ে? লটারি করে এসপি। তো আমার কথা হলো, প্রথম যে লটারিটা তো জেলার জন্য করলাম, নামগুলি কে বাছাই করে লটারির বাক্সা ফলাইল। আসুন, এটা বিজয়ের মাস ডিসেম্বর। আমাদের জামায়াতের এদেরকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় যে ভাই বিদেশ গেলে, বিশেষ করে টার্কি গেলে, যে তোমরা যে জামায়াতে ইসলামী, ছোট করে শুনতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, আমরা শেষ পর্যায়ে, তোমাদের ইসলামী স্কলার কে? সাইদি সাহেব মারা গেছে, কামালউদ্দিন জাফরির সাথে যোগাযোগ নেই, তো ইসলামী স্কলার কে? এই ডাক্তার শফিক তো ইসলামী স্কলার না, মিয়া গুলাম পারওয়ার ইসলামী স্কলার না, ডাক্তার তাহের ইসলামী স্কলার না, তো ইসলামী স্কলার কে? আসলো এই কি বলে কাজী ইব্রাহিম কি বলছেন? 71-এর প্রজন্ম নিকৃষ্টতম প্রজন্ম, এইরকম প্রজন্ম ইতিহাসে আসে নাই। এদের নেতৃত্ব মিথ্যা, এদের কর্মী মিথ্যা, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা।
এখন আমার বক্তব্যটা হচ্ছে এই যুদ্ধে আমরা আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ, লক্ষ লক্ষ শহীদ, আমাদের বীরুত্তম, বীর বিক্রম, এগুলো কি সব মিথ্যা?